প্রত্যেক চাষির টাকা ধরার একটা নির্দিষ্ট সময় আছে। শুধুমাত্র গাধার মতো চাষ করে গেলাম আর সেখান থেকে ইনকাম করতে পারলাম না, এটা কিন্তু করলে হবে না। কারণ আপনি এমন টাইমে চাষ করবেন যেখান থেকে প্রচুর ইনকাম করবেন, কারণ আপনার জমি মানে আপনি কিন্তু প্রচুর ইনকামের রাস্তা আপনার কিন্তু আছে। অনেক চাষি আছে, অনেক ভাগ ফসলি চাষি আছে, অনেক চাষি আছে যারা কিন্তু জমি লিজ নিয়ে চাষ করে থাকে। কিন্তু বন্ধু কি হয়, এক টাইমে তারা সেই চাষ পারে না। অর্থাৎ দেখাচ্ছে আপনি লিজ নিলেন এবং তারপরে একটা ফসল চাষ করলেন। কখন করছেন? একেবারে যখন আপনার ফসল বছরের মাঝামাঝি টাইমে উঠবে। দেখা যায় শীতকালে আপনি কোনো ফসল চাষ করতে চান, তাহলে আপনি আগাম না করে মাঝামাঝি টাইমে করছেন। ফলে কি হচ্ছে, আপনি সেই ফসল মাঝামাঝি টাইমে বাজারে নিয়ে যাচ্ছেন, 2 টাকা, 4 টাকা, 10 টাকা, 15 টাকা কেজি ধরে বিক্রি করছেন, মানে কম পরিমাণে ইনকাম করছেন। এমন কয়েকটা চাষি আছে, স্মার্ট চাষি রয়েছে, তারা কি করে, অল্প পরিমাণে কিন্তু ইনভেস্ট করে আর বেশি পরিমাণে ইনকাম করে। ঠিক আছে, তুমি যদি অল্প পরিমাণে ইনভেস্ট করো এবং বেশি পরিমাণে ইনকাম করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এমন কয়েকটা অর্থকারী ফসল রয়েছে, তুমি যদি এখনও চাষ করতে পারো, এখনও সময় রয়েছে, যদি চাষ করতে পারো তাহলে এখান থেকে আমরা ইনকাম করতে পারবো, প্রচুর ইনকাম করতে পারবো। তাই বর্তমানে ইংরাজি মাস ভিত্তিক সেপ্টেম্বর মাস এবং বাংলা মাস ভিত্তিক ভাদ্র মাস, এই মাসে আপনি কোন কোন ফসল চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তাই আমি ইব্রাহিম রয়েছে তোমাদের ভিডিওতে। এই ভিডিওটা প্রত্যেকেই পুরোপুরি শেষ মতো দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধু, আমি যে কথা বলছিলাম, বর্তমানে এই ভাদ্র মাস এবং বাংলা মাস ভিত্তিক এই সেপ্টেম্বর মাসে আমাদের যে যে ফসলগুলি চাষ করার যোগ্য বা যে যে ফসলগুলি আমরা চাষ করব, এক নম্বরে এখনও চাষযোগ্য ফসল, অন্যতম ফসল যেটা রয়েছে সেটা তোমরা জানো যে আমরা যদি আগাম এই টাইমটায়, এই সময়টা একটু হলেও গাজর চাষের দিকে ঝুঁকতে পারি। আমি বলছি এবার মাঠকে মাঠ, অর্থাৎ আমার এলাকা উত্তর 24 পরগনা, এখানে 100% জমি থাকলে প্রায় 50% জমি রয়েছে জলের নিচে। ফলে যে জমিগুলি জলের নিচে আছে সেখানেও কিন্তু গাজর চাষিরা চাষ করতো। ফলে এখন তারা কি করবে, এই টাইমে কিন্তু চাষ করতে পারবে না। ফলে যারাই কিন্তু ডাঙা জমিগুলিতে গাজর চাষ করবে তারাই কিন্তু এখান থেকে ইনকাম করবে। যেমন এবছর প্রচুর পরিমাণে কাকুলের প্রচুর দাম, এখনো 50, 50, 51, এখনো 46, 47, মানে 40 টাকার নিচে কিন্তু কাকুল আসলো না। ওই 2-1 দিন এসছে হয়তো 35, তবে 40 টাকা কিন্তু অ্যাভারেজ কিন্তু কাকুলের দাম দিয়ে যাচ্ছে। তার একটাই কারণ, নিচু জমিগুলিতে যে সমস্ত বিল এলাকা ভর্তি যে সমস্ত জমি রয়েছে সেই সমস্ত জমিগুলিতে কাকুল চাষ করা হয়েছিল, ফলে জলের তলায় চলে গেছে। ফলে যারা ডাঙা জমিগুলিতে কাকুল ছিল তারা কিন্তু সেখান থেকে প্রচুর ইনকাম করে নিয়েছে। তাই আপনাকেও সঠিকভাবে দেখতে হবে যে আপনার মাঠে কোন চাষটা কম পরিমাণে হচ্ছে, তাহলে সেই চাষের দিকে আপনাকে ঝুঁকতে হবে। আমি বলছি আপনিও এই বছর এই টাইমে আগাম গাজর চাষের দিকে ঝুঁকুন। হ্যাঁ বন্ধু, এখনই জমিটা ট্র্যাক্টরে টানা ফালের সাহায্যে অবশ্যই চাষ করুন এবং তার পরবর্তী তার কিছুদিন বাদে জমিটা ফেলে রেখে তার পরবর্তী কিছুদিন বাদে আপনি রুটারের সাহায্যে চষে তারপরে আপনি গাজর চাষ শুরু করবেন। বর্তমানে গাজর চাষের ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে, প্রথমে টানা ফলের সাহায্যে আপনি চষে নিলেন, তার পরবর্তীতে আমি চাষিদের রিকমেন্ড করি রুটারের সাহায্যে ভালো করে জমিটা কিন্তু চষে নিতে হবে এবং তার পরবর্তী চাষিদের আমি ভালো করে বলে সেখানে সিঙ্গেল সুপার ফসফেট, সুফলা, কিছু পরিমাণে জিঙ্ক, কিছু পরিমাণে ব্রোন সার, মানে গাজর যাতে না ফেটে যায়, গাজরের যাতে সাইজকরণ ভালো থাকে সেজন্য জিঙ্ক বোরন ব্যবহার করতে হয়। তার পাশাপাশি গাজর গাছের ক্ষেত্রে কিন্তু পাইরিবানের যে বীজটা রয়েছে সেটা ব্যবহার করতে হয়। তারপরে গাজর কিন্তু সেইভাবে কিন্তু নিড়ানো লাগে না, কারণ পেন্ডিমিথাইল নামে এক ধরনের আগাছানাশক রয়েছে, সেটা তুমি তোমার গাজরের জমিতে স্প্রে করতে পারো। তাহলে কি হবে, সেই ঘাসগুলি আর ফুটবে না, অঙ্কুরোদ্গম হবে না আগাছা। বুঝতে পেরেছো? অঙ্কুরোদ্গম হলেও সেটা কিন্তু মারা যাবে। পেন্ডিমিথাইলের এটা কাজ রয়েছে। 110 লিটার ব্যারেলে মিনিমাম 120 ml দেবেন, ঠিক আছে? অতিরিক্ত দিলে কোনো ক্ষতি নেই। আর যাদের রয়েছে 15 লিটার ঢপ রয়েছে তারা 160 থেকে 70 ml ব্যবহার করবেন বা 200 ml দেবেন এক ব্যারেলে, ঠিক আছে? দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন, এতে করে তোমার জমিতে কিন্তু সেই পরিমাণে ঘাস হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে গাজর চাষের দিকে আমাদের ফার্স্টে কিন্তু ঝুঁকতে হবে। এবার 2 নম্বরে অর্থকারী ফসল হিসেবে আমি চাষিদের রিকমেন্ড করব একটু হলেও যদি জমি থেকে থাকে তুমি পালং শাক চাষের দিকে ঝুঁকো। হ্যাঁ বন্ধু, একটু হলেও তোমার যদি জমি থেকে থাকে তুমি পালং শাক চাষের দিকে ঝুঁকবে, কারণ বাজারে অর্থকারী ফসলের মধ্যে 2 নম্বরে সেকেন্ড পজিশনে আমি রেখেছি পালং শাক। কারণ আর কিছুদিন বাদে তুমি যদি বাজারে পালং শাক তুলতে পারো তাহলে তোমার পালং শাকের কিন্তু প্রচুর পরিমাণে দাম যাবে।
পার কেজি তোমার 60 থেকে 70 টাকা যাবে। 60 থেকে 70 টাকা কেজি কিন্তু পালং শাক তুমি বিক্রি করতে পারবে। তাই এখনই যাদের ডাঙা জমি রয়েছে, চাষ দিয়ে সুন্দরভাবে পালং শাক চাষ শুরু করে দাও। যদি যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারো, আমি কথা দিচ্ছি তুমি প্রচুর ইনকাম করতে পারবে। তাই এখনই কিন্তু পালং শাক চাষের দিকে ঝুঁকতে হবে। যারা পালং শাক চাষ করবেন, পালং শাকের পাশাপাশি মূলো শাকটাও দিয়ে দেবেন। এতে করে তোমার কি হবে, মূলো শাকটা আগে বাজারে বিক্রি করতে পারবে, তার পরবর্তী কিন্তু পালং শাকটা উঠবে। পালং শাকে 45 দিন সময় লাগে, মূলো শাকে কিন্তু নতুন যে জাত রয়েছে তার কিন্তু 30 দিনের ভিতরে বাজারজাত হয়ে যায়। তাই কিন্তু মূলো শাকও কিন্তু তার ভিতরে দিয়ে দিতে পারেন। তাহলে পালং এবং মূলো শাক কিন্তু এখন অর্থকারী ফসল হিসেবে চাষ করার যোগ্য বা চাষ করা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমি রেখেছি বন্ধু, পরবর্তী আমি রেখেছি বন্ধু অর্থকারী ফসল সারা বছর চাষ হয়ে থাকে, সারা বছর প্রচুর দাম থাকে। যেমন 100 গ্রাম তোমরা যদি এখন বাজারে লঙ্কা কিনতে যাও, তাহলে কত নিচ্ছে তোমার কাছ থেকে? 12 টাকা নিচ্ছে। কেউ কেউ আবার কিন্তু কত নিচ্ছে? 15 টাকা নিচ্ছে। তাহলে 12 টাকা বা 15 টাকা ধরে তুমি কিন্তু লঙ্কা ক্রয় করছো। তাহলে লঙ্কার রয়েছে প্রচুর দাম। তাই তুমি যদি এখনো যদি লঙ্কা চাষ করতে পারো, তাহলে এখান থেকে প্রচুর প্রচুর কিন্তু ইনকাম করতে পারবে। তাই এখন যদি চাষ করতে হয়, চেরো জাতের লঙ্কা চাষ করবে, যেটাকে লম্বা চিকন চিকন হয়ে থাকে, চেরো জাতের লঙ্কা চাষ করবে, ভালো জাত চুজ করে নেবে। এতে করে তুমি এখান থেকে শীতকালীন ক্ষেত্রে প্রচুর ইনকাম করতে পারবে। আমি আমার পটলের জমিগুলিতে যেগুলো অর্থাৎ যেগুলো নতুন সেগুলো আছে, সেগুলোতে কিন্তু শীতকালীন ক্ষেত্রে লঙ্কার চারা কিন্তু খুব দ্রুত আমি কিন্তু বপন করব, যাতে শীতকালীন ক্ষেত্রে পটলটা হবে না এবং তার ভিতরে যে লঙ্কা থাকে সেখান থেকেও ইনকাম করা যাবে। ঠিক আছে, তো এখন কিন্তু লঙ্কা চাষের দিকেও আমাদের ঝুঁকতে হবে। তারপরে অর্থকারী ফসলের মধ্যে অন্যতম রয়েছে, তোমরা জানো, বেগুন। হ্যাঁ বন্ধু, বেগুন চাষের একটা আগুতি একটা সময় কিন্তু চলে গেছে। এখন কিন্তু সেকেন্ড ধাপেও তুমি যদি চাষ করতে পারো, ইনকাম করতে পারবে। তার একটাই কারণ, কিন্তু মাঠগুলিতে বেশি পরিমাণে এবার বেগুন চাষ হয়নি বললেই চলে। তাই আমাদের কি করতে হবে, আমাদের একটু হলেও বেগুন চাষের দিকে ঝুঁকতে হবে। প্রত্যেক চাষিকে আমি রিকমেন্ড করে থাকি, প্রত্যেক চাষিকে বলে থাকি, তোমরা এই টাইমে যদি বেগুন চাষ করতে হও, তাহলে সাদা ভাঙরকে চুজ করে নাও। সাদা ভাঙর কিন্তু এখনো চাষ করার সময় রয়েছে। আর যারা কিন্তু কালো ভাঙর চাষ করতে চান, তারা কিন্তু খুব দ্রুত জমিতে সেটা বপন করে দিতে পারেন। ঠিক আছে, তবে কি এখন বীজ ফেলে আর কিন্তু চারা তৈরি করার সময় নেই। এখন চারা সংগ্রহ করতে হবে নির্দিষ্ট অঞ্চল থেকে, নির্দিষ্ট জায়গা থেকে। তারপরে তোমাকে কিন্তু সেটাকে কিন্তু ভালো করে জমিটা হারভেস্ট করে সেখানে বপন করে দিতে হবে। বেগুন চাষের ক্ষেত্রে জমিটা কিন্তু ভালো করে শোধন করা আবশ্যক। তাই জমি যত পরিমাণে বেগুন চাষের ক্ষেত্রে শোধন করবেন, ততই কিন্তু আপনার ভালো। তাই বেগুন চাষের ক্ষেত্রে আপনি জমিটা ভালো করে হারভেস্ট করে নেবেন, ভালো করে জমি শোধন করে দেবেন, চুন, সরিষার খোল এগুলো ব্যবহার করে। তাহলে আপনার বেগুন দীর্ঘস্থায়ী হবে, গাছের গোড়ায় গিট হবে না, আলু সৃষ্টি হবে না। এমনকি বন্ধু, বেগুনের ধসা রোগ দেখা যাবে না। এছাড়াও কিন্তু বেগুনের তুলসী যে রোগ রয়েছে সেটাও কিন্তু দেখা যাবে না। তাই আমাদের কিন্তু এগুলো করে নিতে হবে ভালো করে বেগুন চাষের ক্ষেত্রে। এর পরবর্তী অর্থকারী ফসল হিসেবে তোমরা জানো, বর্তমানে এখন 100 গ্রাম বরবটি কিনতে গেলে বর্তমানে 10 টাকা করে নিচ্ছে পাইকারি বাজারে। তাহলে বুঝতে পারছো 100 টাকা কেজি রয়েছে। তোমার 100 টাকা লাগবে না, তোমার 70 থেকে 60 টাকা যদি কেজি থাকে বা 50 টাকা তুমি যদি কেজি বরবটি বিক্রি করতে পারো, তাহলে এখনই তুমি চাষ করতে পারো বা এখনই ইনকাম করতে পারবে। যে সমস্ত চাষিদের মাচা এখন পড়ে রয়েছে বা খালি রয়েছে, তাদের এখান থেকে এখনো সময় রয়েছে। তবে কিন্তু কার্তিক মাসে গিয়ে কিন্তু বরবটি বপন করলে আর কিন্তু হবে না, তখন আর হবে না। গাছ ওপরে উঠবে কিন্তু ফল হবে না, ফুল হবে না। ঠিক আছে, মাচার যে বরবটি রয়েছে, তবে ঝাঁটি বরবটি যেটা ছোট ছোট সেটা কিন্তু তখন হয়, শীতকালীন ক্ষেত্রে হয়। তবে এখন কিন্তু আর তারপর এই মাসের পরে গিয়ে কিন্তু আশ্বিন মাস এবং কার্তিক মাসে কিন্তু বপন করলে আর হবে না। ঠিক আছে, বুঝতে পারছি, কারণ ওটা গরমের দরকার লাগে। গরমের দরকারের জন্য আমি রিকমেন্ড করবো, যারা 45 দিনের ভিতরে বরবটি গাছে ফল আনতে চান, ফুল আনতে চান, তারা কিন্তু ঝাঁটি বরবটি বা রানী বরবটি চাষ করতে পারেন। এতে করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এর পরবর্তী শীতকালীন ফসল হিসেবে আমি চাষিদের বারে বারে বলে থাকি, তুমি যদি ইনকাম করতে চাও, এখনো যদি ইনকাম করতে চাও, তাহলে একটু হলেও বাঁধাকপিও চাষ করতে পারো। এখনো ইনকাম করার একটা সুযোগ রয়েছে। এর পরবর্তীতে আমাদের চাষিদের রয়েছে ফুলকপি চাষের একটা সময় রয়েছে। ফুলকপি চাষিরা কিন্তু এখন উপযুক্ত সময়। যারা আগাম ফুলকপি চাষ করেছিলেন, ধসা লেগেছে, পচা লেগেছে, এটা হয়েছে সেটা হয়েছে, নানান সমস্যার সৃষ্টি হয়েছে। যারা কিন্তু বুদ্ধি করে এখনো বপন করেনি বা চাষ করেনি, তাদের কিন্তু প্রচুর ইনকাম এর একটা সুযোগ রয়েছে। এখনো কিন্তু আমাদের মনসুন কুইন বা অন্য অন্য জাতের কিন্তু অন্য জাতের ফুলকপি আমরা কিন্তু চাষ করব। ঠিক আছে, বুঝতে পেরেছো দর্শক বন্ধু?
তাহলে তোমরা এই যে ফসলগুলির নাম বললাম এই ফসলগুলি চাষ করা যাবে। যারা আগাম শীতকাল অর্থাৎ আগামী বছরের জন্য কিছু করে রাখতে চান তাদের আমি রিকমেন্ড করবো তোমরা কিন্তু এখনই অবশ্যই পটল চাষ করে রাখতে পারো। পটলের ভালো করে চারা বপন করে মাচা তৈরি করে রেখে দিতে পারো, ঠিক আছে। মাচা ঘিরবো ভালো করে ভাব হয়ে গেলে তখন তুমি সেখানে করলা দিয়ে দিতে পারো, যা শীতকালীন ক্ষেত্রে বেচা কেনা হবে। আবার ফাল্গুন মাস আসার আগে, ফাল্গুন মাসে হালকা শীত পড়ে, তবে ফাল্গুন মাস আসার আগে মাঘ মাসের 20-25 তারিখ নাগাদ ওটাকে কিন্তু কেটে দিতে হবে, দিয়ে কিন্তু সেখানে পটলের যত্ন নিতে হবে। তাহলে তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে। বুঝতে পেরেছো দর্শক বন্ধু? এবার আমাদের জানতে হবে, যেহেতু বন্ধু আমি ঘুম থেকে উঠলাম সেজন্য হাই উঠছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দর্শক বন্ধু, এবার আমাদের জানতে হবে কিভাবে আমরা এই চাষগুলি করব। গাজর, লঙ্কা বা অন্যান্য যে ফসলগুলি বললাম সেগুলো চাষের পদ্ধতি এবং কোন বীজগুলি চাষ করতে হবে সেটা নিয়ে কথা বলবো। বন্ধু, আমি যে কথা বলছিলাম, বর্তমান সময়ে আমরা যদি গাজর চাষ করতে চাই তাহলে 3টি বীজ বাজারে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। 1 নম্বরে অ্যাভেলেবেল রয়েছে টকিটা, যা কিন্তু 3 মাসের নিচে হবে না। 2 নম্বরে অ্যাভেলেবেল রয়েছে পানমার্কা, এটা কিন্তু মিনিমাম 2.5 মাসের ভিতরে হয়ে যাবে। 3 নম্বরে রয়েছে অশোকা, এটাও কিন্তু 3 মাস না হলে হবে না। বেশি পরিমাণে গাজর ফাটবে কোনটাই? দেখাচ্ছে তোমার তোলার বয়স পেরিয়ে গেছে, তুমি এখনো তুলছো না, তাহলে বেশি পরিমাণে গাজর ফাটবে টকিটা। তাই গাজর যত দ্রুত পারবেন জমি থেকে তুলে খালি করে দেবেন। 50 টাকা কেজি এখন যদি বপন করতে পারেন, আমি বলছি আপনি 50 থেকে 60 টাকা কেজি বিক্রি করতে পারবেন। 50 থেকে 60 টাকা কেজি বাজারে বিক্রি হবে। বুঝতে পেরেছেন? তাহলে টকিটা বা এই বীজগুলি চাষ করবেন, ভালো করে ট্র্যাক্টরের সাহায্যে রুটারের সাহায্যে চাষ দেবেন, তারপরে টানা ফলের সাহায্যে প্রথমে, তারপরে রুটারের সাহায্যে দিয়ে ভালো করে বেডকরণ করে তোমরা গাজর চাষ করবে। গাজর চাষের অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, একটু দেখে নেবে কাইন্ডলি। হ্যাঁ, এবার চলে আসি বন্ধু, তোমরা যারা লঙ্কা চাষ করতে চাও, লঙ্কা চাষের ক্ষেত্রে জমিটা শোধন করা আবশ্যিক, না হলে লঙ্কার ধসা, লঙ্কা গাছের গোড়ায় আলো হওয়া, লঙ্কা গাছে ভাইরাস লাগায়, এটা সেটা নানারকম সমস্যার সৃষ্টি হয়, পাতা কোঁকড়ানো বা এটা সেটা সমস্যার সৃষ্টি হয়। তাই লঙ্কা গাছের ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যেটা করতে হয়, ভালো করে মাটি শোধন করতে হয়। সিঙ্গেল সুপার ফসফেট প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 1 বস্তা, চুনের পরিমাণ মিনিমাম 10 কাঠা জমির জন্য মিনিমাম কিন্তু 20 থেকে 25 কেজি, এবং সঙ্গে সঙ্গে সরিষার খোলের পরিমাণ 1 বিঘা জমিতে মিনিমাম 50 কেজি। 10 কাঠা জমির জন্য বললাম, মিনিমাম কিন্তু 40 থেকে 50 কেজি পরিমাণে দিয়ে ভালো করে জমিটা শোধন করে কাদা করে মিনিমাম ফেলিয়ে রাখতে হবে। মিনিমাম 10 দিন ফেলিয়ে রাখতে হবে। তার পরবর্তীতে কাদার পাকটা অর্থাৎ মাঠটা পুরোপুরি শুকিয়ে গেলে আবার চাষ দিয়ে তোমাকে কিন্তু সেখানে চারা বপন করে জমিতে জলসেচ দিয়ে দিতে হবে। তাহলে তুমি দেখবে তোমার লঙ্কা গাছ খুব দ্রুত গাছের গতিবৃদ্ধি হবে, খুব দ্রুত গাছের গতিবৃদ্ধি হবে। রাসায়নিক সার 1 মাসের ভিতরে দেওয়া লাগবে না, গাছে চাপানো দেওয়া লাগবে না, এতে করে তোমার গাছের গোড়াও পচবে না, ধসাও লাগবে না, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসি বন্ধু, এবার চলে আসে পরবর্তী ধাপে আমি যে কথা বললাম, যারা কিন্তু এখনও পর্যন্ত বাঁধাকপি বা ফুলকপি চাষ করতে চান তারাও কিন্তু সেম টু সেম ভাবে জমিটা শোধন করে নেবেন, এবং জমিটা শোধন করার পর সরষের খোল, গোবর সার এগুলো ব্যবহার করবেন। রাসায়নিক পদ্ধতিতে জমি তৈরি করতে যাবেন না, রাসায়নিক পদ্ধতিতেও করতে পারেন, তবে জৈব পদ্ধতিতে করলে সবথেকে ভালো হয়, কারণ দীর্ঘস্থায়ী কিন্তু অ্যাকশনটা থেকে যায়। তাই আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করবো সরিষার খোল, গোবর সার এগুলো দিয়ে ভালো করে জমিটা রেডি করে নিয়ে অবশ্যই চাষ করতে পারো। এখন অনেক চাষি আছে সিম বপন করছে। হ্যাঁ, এখন সিম বপন করলে তোমরা দাম পাবে, তবে এখন সিম বপন করলে তোমাদের কিন্তু মিনিমাম 1 মাস ভালোভাবে বপন করতে পারবে বা বেচতে পারবে, তারপরে কিন্তু আর সেই সিম বিক্রি হবে না। কারণ সিমের একটা জিনিস আছে, বৈশিষ্ট্য আছে, প্রথম দিকে সিমের প্রচুর দাম দেয়, তার পরবর্তী কিন্তু সিম আর বাজারে বিক্রি হয় না, কিনতে চায় না কেউ, তুমি নিজেই খেয়াল করবে। ঠিক আছে দর্শক বন্ধু, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু লাইট কমে আসছে, তাহলে এই ভিডিওতে আমি কিন্তু ধীরে ধীরে সমস্ত তোমাদের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো কিন্তু আমি ধীরে ধীরে জানালাম। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং এই ভিডিওটা অন্যান্য দর্শক বন্ধুর মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।